তীরে এসে তরি ডুবছে। তীরে এসে তরি ডুবছে একটা খেলা সংক্রান্ত একটা ছোট্ট একটা আলোচনা। মূলত আমি অলিম্পিকের একটা ঘটনাকে নিয়ে একটু আলোচনা করব। কিন্তু এই আলোচনার মধ্যে আমি কিছুটা ইস্টবেঙ্গলকেও রাখবো, কেননা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা খেলার জগতের ক্ষেত্রে প্রযোজ্য এবং প্রক্ষান্তরে আপনি বলতে পারেন জীবন সম্পর্কেও প্রযোজ্য। কিন্তু তীর কথাটা বলছি কেননা তরি ডুবছে। ইস্টবেঙ্গল কথা কথা ইস্টবেঙ্গল বেরিয়ে যায়। ভারতের যে তীর ধনুক বা আর্চারি টিম আছে তা প্রত্যেকবার অলিম্পিকে গিয়ে ব্যর্থ হয় এবং সেইটা নিয়ে আমি দেখছি এই মুহূর্তে বোরে মজুমদার জাতীয় সাংবাদিকদের সাথে সাধারণ অনেক সমর্থক, ভারতীয় বাঙালি অবাঙালি, একটা একটা বেশ একটা কটু কথাবার্তা চলছে, মানে একে বলছে ওকে বলছে। তো উভয় পক্ষই কিছুটা ঠিক বলছে, কিছুটা ভুল বলছে। ঠিক আছে, এখন ঘটনাটা কি, ভারতের বেশ কিছু আর্চার আছে, যেমন ধরুন দীপিকা কুমারী। এরা প্রত্যেক বছর মানে বহু বছর ধরে এরা অলিম্পিকে অংশগ্রহণ করছে, কিন্তু শেষে গিয়ে হচ্ছে না, মানে মেডেলটা পাচ্ছে না। তো কেন পাচ্ছে না সেইটা নিয়ে আলোচনাটা না করে, মানে এ খারাপ ও খারাপ, আর মানে ফ্যানরা গালমন্দ করছে, আর ওদিকে বোরে মজুমদারও পাল্টা গালমন্দ করছে, কিন্তু মূল সমস্যাটা কেউ তুলে ধরছে না। মূল সমস্যাটা জানতে গেলে আপনি কিন্তু বোরে আবদুল্লার গতকালের একটা ভিডিও দেখতে পারেন, খুব ছোট একটা ভিডিও, যেখানে বোরে আবদুল্লা যে আর্চারি টিমের যে মহিলা যে কোচ, তাক একটা ছোট্ট ইন্টারভিউ নিচ্ছে, একটা 2-3 মিনিটের ইন্টারভিউটা শুনলেই আপনার মাথায় যদি একটা ন্যূনতম বুদ্ধি থাকে আপনি বুঝে যাবেন কোথায় সমস্যাটা হচ্ছে। কিন্তু সমস্যাটা কিন্তু ধরতে পারছে না বোরে আবদুল্লা, ধরতে পারছে না ফেডারেশন, ধরতে পারছে না আম আদমি, ধরতে পারছে না, মানে ভারত ধরতে পারছে না। কিন্তু আপনি যদি একটু বিচক্ষণতার সাথে যদি শোনেন বুঝতে পারবেন। দেখুন কি হচ্ছে, বা ইন্টারভিউতে কোচ কি বলেছে। কোচ বলেছে, আমি তো দেখছি যে এরা যখন তীরটা ছুটছে তখন ঠিকঠাকই ছুটছে, কিন্তু অ্যাকচুয়াল ইভেন্টে গিয়ে জানি না কী হচ্ছে, কোথা দিক ডান দিক দিয়ে হাওয়া আসছে, বাদিক থেকে হাওয়া আসছে। তো আপনি একটা দেখুন, এই তীর ধনুক ছোড়াটা এটা অনেক অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে, মানে আপনার বাতাসে কতটা আর্দ্রতা আছে, মানে হিউমিডিটি কতটা আছে, কতটা আপনার বাতাসের তাপমাত্রা কত, টেম্পারেচার হয়ে গেল, হিউমিডিটি হয়ে গেল, উইন্ড ফ্লো মানে বাতাসে বইছে কিভাবে, কতটা জোরে, কিভাবে, মানে বিভিন্নভাবে তো বাতাস বয় না, বাতাস তো একভাবে বয় না। এ তো আপনি মানে ফ্যান চালিয়ে দেননি। বাতাসের যে মানে ফ্লো প্যাটার্ন, বা যে আপনি আপনি যদি ফ্লুইড মেকানিক্স পড়ে থাকেন, বা আপনার যদি একটু টেকনিক্যাল নলেজ থাকে, তো তার বিভিন্ন ফ্লো প্যাটার্ন আছে, তার স্পিড আছে, প্যাটার্ন আছে, তো এরকম প্রচুর ভেরিয়েবলস আছে। তো আপনাকে ভেরিয়েবলসগুলো বুঝে তারপর কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, মানে আপনার শটটা কীভাবে, মানে আপনি একটা পারফেক্ট, ধরুন একটা ভ্যাকিউমে একটা তীর ধনুক ছুটছেন, আর আপনি এই অ্যাকচুয়াল রিয়ালিটিতে তীর ধনুক ছুটছেন যেখানে এতগুলো এক্সটার্নাল ভেরিয়েবলস সারাক্ষণ এফেক্ট করছে আপনার আপনার তীরের যে গন্তব্য, ফাইনাল ডেস্টিনেশন, দুটো কিন্তু এক নয়। তো আমরা এটা বুঝতে পারছি যে কোচ কিন্তু নিজে বুঝতে পারছে না যে কোথায় ভুলটা হচ্ছে। তার মানে একটা তো বোঝা গেল যে কোচ যোগ্য নয়, কারণ কোচ ভুলটাই ধরতে পারছেন, মানে কোচ হলো সেরকম ডাক্তার যে ধরতেই পারছে না কোথায় রোগটা রয়েছে। তো একটা জিনিস বুঝতে পারছেন যে যারা কোচিংটা করছে তারা কাজটা ঠিকঠাক জানে না। দ্বিতীয়ত হচ্ছে সিমুলেশন, মানে ঠিকঠাক সিমুলেশন হচ্ছে কি না, মানে আপনি যেই পরিবেশে ধরুন আপনাকে কম্পিটিশন করতে হবে, সেখানে তো হাজার ঘন্টা ভেরিয়েবলস রয়েছে। তো আপনি এই সমস্ত ভেরিয়েবলসগুলো কনসিডার করে ট্রেনিং করেছেন কি না, প্লাস আপনার মেন্টালিটি তো আছেই, আপনার মানসিকতা, মানে মানসিক দৃঢ়তা, এতগুলো ভেরিয়েবলসের মধ্যেও আপনার মাথাটা কাজ করছে কিনা সেটা একটা ভেরিয়েবলস। তো এতগুলো ফ্যাক্টর আপনি কি বিভিন্ন ক্ষেত্রে সিমুলেট করেছিলেন আপনার যখন ধরুন ট্রেনিং করছেন? ট্রেনিং কন্ডিশন কি মানে একটা অ্যাবসোলুট একটা ফ্যান্টাস্টিক কন্ডিশন? দেন দ্যাটস নট দ্য পারফেক্ট ট্রেনিং কন্ডিশন। আপনাকে কিন্তু ফাইনাল আপনি যে একটা ইভেন্ট করছেন, সে টোকিও হোক বা আপনি ধরুন এখন প্যারিসে হচ্ছে, এইগুলো মাথায় রেখে কিন্তু আপনাকে বিভিন্ন ক্রাইটেরিয়াতে বিভিন্ন ভ্যারিয়েবলসের মধ্যে কিন্তু অনুশীলন করতে হবে। আপনি একটা অ্যাবসলিউট একটা ভ্যাকুয়ামে একটা অনুশীলন করছেন,
সেখানে একরকম ফল পাবেন, কিন্তু আপনি যখন ফিল্ডে কাজ করবেন সেই ফলটা পাবেন না। তো এই সিমুলেশনটা খুবই দরকার। আমি কেন বললাম যে আমি কিছুটা তো ইস্টবেঙ্গল ফ্যানদেরও কাজে লাগবে, কারণ আপনারা আমি একটা আগে অনেকবার বলেছি, অনেকে ব্যাপারটা বুঝে গেছে, অনেকে বোঝেননি, অনেকে বুঝবেনও না, যে আপনারা যখন ক্যালকাটা ফুটবল লিগের একটা খেলা দেখেন, তখন আপনারা ধরুন কাউকে দেখলেন একটা গোল করছে, আপনি ধরে নিলেন এ দুর্দান্ত প্লেয়ার, কিন্তু আমি হয়তো বললাম না এ দুর্দান্ত নয়, তখন আপনারা অনেকে হয়তো এটা ভাবলেন কেন বলছি যে আমার দুর্দান্ত মনে হচ্ছে, এই ব্যক্তি কেন বলছে এই দুর্দান্ত নয়। তার কারণ আমি কিন্তু ভাবছি সিমুলেশনটা আমি সিমুলেট করছি, আমার মনে মনে সিমুলেট করছি যে আইএসএলে যদি এই প্লেয়ারটাকে খেলতে হয়, তাহলে তার যেই সব স্কিল সেটগুলো এফেক্টিভ থাকবে, সেই সব স্কিল সেটে এ কতটা পারদর্শী। বা ধরুন ক্যালকাটা ফুটবল লিগে একটা প্লেয়ার এমন একটা স্কিল দেখাচ্ছে, যে স্কিলটা হয়তো আমি জানি যে আইএসএলে সে দেখাতে পারবে না। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনি ভাবছেন না, আপনি ভাবছেন আপনি যেটা দেখছেন আপনি সেটা থেকে একটা একটা নির্ণয় করছেন, আপনি একটা ডিডাকশন করছেন, কিন্তু আমি কিন্তু মাঝে একটা প্রসেসিং করছি যে এর মধ্যে ধরুন পাঁচটা কেউ ধরুন একটা ছটা স্কিল দেখালো, তো আমি দেখলাম ছটা স্কিলের মধ্যে দেখলাম এই তিনটে স্কিলে দুর্দান্ত পারফর্ম করলো কলকাতা ফুটবল লিগে, কিন্তু আমি দেখলাম এই তিনটে স্কিল কিন্তু সে আইএসএলে দেখাতে পারবে না, কারণ আইএসএলে একটা অন্যরকম একটা পাওয়ার, একটা স্ট্রেংথ, একটা একটা অন্য প্যাটার্নের খেলা হয়। তো এইগুলো কিন্তু আমি মাথায় রাখি যে আপনার যে স্কিলগুলো আইএসএলে কার্যকর হবে বা এফেক্টিভ হবে, সেই স্কিলগুলোতে আপনি কতটা দক্ষ, বা আপনি যে স্কিলগুলোর জন্য আপনি কলকাতা ফুটবলে কি হিরো হয়ে যাচ্ছেন, সেই স্কিলগুলো কতটা ট্রান্সফারেবল আইএসএলে, তো এইগুলো মাথায় রাখতে হবে। এই সিমুলেশনটা খুব ইম্পর্টেন্ট। তো এই শুটিং হোক বা তীরন্দাজি, এই সব ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তো এটা পরিষ্কার যে যারা যাচ্ছে তাদের ঠিকঠাক ট্রেনিংটা হচ্ছে না, বা তারা যেসব কম্পিটিশানও হয়তো সিলেক্ট করে করে যাচ্ছে, সেই কম্পিটিশানগুলো ঠিকঠাক করে এরা সিলেক্ট করছে না। এবং আসা যাক, আপনি এবার বলতে পারেন না এরা তো সমস্ত কন্ডিশনেই করেছে, সেক্ষেত্রে আমি বলবো তাহলে আপনার দেশে আরও কেন দীপিকা কুমারী নেই? আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করুন না, আপনি হয়তো একটা মেয়ে, কেউ একটা রমিতা জিন্দাল বা কেউ একটা হয়তো মেডেল পেলো না, আপনি তখনই গালমন্দ শুরু করে দেন। কিন্তু আমেরিকাতে তো প্রচুর লোক যায় যারা মেডেল পায় না। আমেরিকা যদি 100টা মেডেল পায়, তাহলে হয়তো দেখবেন 1000জন মেডেল পেলো না বা 900 জন মেডেল পেলো না। তো আপনার দেশ থেকে কিন্তু যাচ্ছে একটা দীপিকা কুমারী যাচ্ছে, একটা মানু ভাকার যাচ্ছে, একটা রমিতা জিন্দাল যাচ্ছে। তো এই করে কিন্তু হবে না, মানে আপনাকে ভলিউম অফ কোয়ালিটি তৈরি করতে হবে। আপনি একজন দুজনকে তৈরি করছেন, একজন দুজনকে রাজা খুঁজে পাচ্ছেন, আপনি তৈরিও করছেন না। মানে কিছু স্পোর্ট আছে যেমন ধরুন রাইফেল শুটিং, সেগুলো এতটা এক্সপেন্সিভ যে সাধারণ একটা মধ্যবিত্ত পরিবারে কেউ সেগুলো করতে পারে না। দেখুন যেসব মেয়েরা করছে, ছেলেরা করছে, ম্যাক্সিমাম উচ্চবিত্ত পরিবারের। আপনাদের সরকার কিছুই করে না, সরকার শেষ হয়ে গেলে কেসে হো বেটা, কেসে হো, দেশবাসী বহুত গর্ব হয়, এরকম বলে যায়। মানে কিছু হওয়ার পর তখন সরকার একটা ফোন করে 2 মিনিটে, একটা একটা কিছু একটা এটা সেটা কথাবার্তা বলে, কিন্তু একটা প্লেয়ারকে যে তৈরি করার পেছনে যে বিশাল খরচ, সেটা সরকার করেন। এবার আপনি বলতে পারেন গরিব দেশ, ঠিক আছে, গরিব দেশ তো আপনার চুপ থাকুন, গরিব মানুষ তো চুপ থাকে, আপনি এত তাহলে কথাই বা বলছেন কেন? তো আপনার দেশের সরকার কিন্তু এই ধরনের স্পোর্টকে সাপোর্ট করছে না। জিমন্যাস্টিক্স বলুন বা শুটিং বলুন, আর্চারি ঠিক আছে, আর্চারিতে তাও কিছু একাডেমি করেছে, কিন্তু মুষ্টিমেয়, মানে আপনি যদি দেখেন কত পার্সেন্টেজ অ্যাথলিট একটা ধরুন আর আর্চারি সিরিয়াসলি আর্চারি করছে, দেখবেন খুব কম পার্সেন্টেজ। একটা ছোট্ট একটা ইউরোপের দেশ বা আমেরিকাতে হয়তো বা কোরিয়াতে হয়তো সেই তুলনায় অনেক বেশি হচ্ছে, ওই জন্য অনেক ভলিউম অফ কোয়ালিটি প্লেয়ার বেরোচ্ছে সেখান থেকে। আপনার সিস্টেমই গণ্ডগোল, মানে আমাদের যে দেশের ইন্ডিয়ার সিস্টেমটাই গণ্ডগোল। ইন্ডিয়ার স্পোর্টস কালচার নেই, ইন্ডিয়া হচ্ছে মন্দির কালচার। কে কটা মন্দির করলো, কে কটা মন্দির ভাঙলো, কে কটা মসজিদ ভাঙলো, কে কটা এই করলো, এই নিয়ে ব্যস্ত ইস্ট বেঙ্গল বা ভারতীয়রা 5 বছর ধরে এই নিয়ে ব্যস্ত থাকে। এখন অলিম্পিক্স এলে হঠাৎ করে তাদের প্রেস্টিজে লাগে না আমরা কিছু পাচ্ছি না, আমরা এত বুক ঠুকিয়ে এই কিছু না, আপনি পাচ্ছেন না, তখন আপনার দেশের মধ্যে স্পোর্টস কালচার নেই, আপনার দেশের মধ্যে স্পোর্টস কালচার নেই, কারণ আপনার সোসাইটির মধ্যে স্পোর্টস কালচার নেই। আপনি তো স্পোর্টস নিয়ে চর্চা করেন না, স্পোর্টস নিয়ে কোনো প্রকার চর্চা নেই, আপনার স্কুল কলেজে কোনো খেলাধুলার কোনো অবকাশই নেই। খেলাধুলা একটা দুটো পিরিয়ড থাকে, সেই পিরিয়ডগুলোতে ফালতুবাজি হয়, মানে খেলাধুলো কিছুই হয় না। তো এই সোসাইটি থেকে এরকমই বেরোবে। সেখানে এবার দীপিকা কুমারীকে আপনার দোষ দিয়ে লাভ নেই। আমি ধরলাম দীপিকা কুমারীকে আপনি সমস্ত রকম ইনফ্রাস্ট্রাকচার দিয়েছেন, কিন্তু ধরলাম ও সাইকোলজিক্যালি অতটা স্ট্রং না, হতেই পারে।
তাহলে আপনি দীপিকা কুমারীকে রিপ্লেস করতে পারছেন না কেন? আপনি আরও 10টা দীপিকা কুমারী তৈরি করে যেই দীপিকা কুমারী ফেল করছে তাকে রিপ্লেস করতে পারছেন না কেন? এটা তো সিস্টেমের ব্যর্থতা, একটা দেশের ব্যর্থতা, একটা দেশের সরকারের ব্যর্থতা। তো যাকে আশা করি ব্যাপারটা বোঝানো গেল এবং কোথায় ভুলটা হচ্ছে। দেখুন আমি কিন্তু আর্চারি নিয়ে জানি না, কিন্তু আমাকে যদি কেউ দায়িত্ব দেয়, হ্যাঁ, মানে আমি দায়িত্ব নেওয়ার ইচ্ছা নয়, মানে আমি অন্য পেশায় আছি, আমি বলছি সেক্ষেত্রে আমি কিন্তু একটু মাথা খাটিয়ে বার করতে পারবো, কারণ অন্তত এতটুকু বুঝতে পেরেছি যে কোচরা বুঝতে পারছে না যে কোথায় সমস্যাটা হচ্ছে। এইটাই কিন্তু ম্যাক্সিমাম লোক বুঝতে পারছে না যে কোথায় প্রবলেমটা হচ্ছে, সেটা আমাদের কোচ ফেডারেশন এরা কেউ ধরতেই পারছে না। মানে এদের প্রথমত এমন লোককে আনতে হবে যারা কিন্তু ব্যাপারটা ধরতে পারবে। এরা প্রবলেমটাই ধরতে পারছে না, সলভ করবে কি করে? প্রবলেম ধরতে পারছে না, তাই বছরের পর বছর ফ্যানরা গালমন্দ করছে, আর বোরে আবদুল্লার মতন লোকরা তাকে আরও পাল্টা দিচ্ছে, কিন্তু সলিউশন কিছু হচ্ছে না। তো যাক গে, সকলে ভালো থাকবেন।